কাকা বললেন, যে মারা গেছে তার কেউ হবে। বিহারি ভদ্রলোক বললেন, মালুম দোস্ত হ্যায়। ঠাকুমা বললেন, দরজাটা বন্ধ করে দে। বিহারি ভদ্রলোক বললেন, হায় রাম, বলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমি বললুম, আর গার্ড সাহেব? কাকা বললে, গার্ড সাহেব ব্রেক ভ্যান খুলে ডেড বডি নামাবার সময় মাথা ঘুরে পড়ে গেছেন। বলছেন মরা ড্রাইভার আর জ্যান্ত ড্রাইভার কে যে সত্যি আর কে মিথ্যে তিনি বুঝতে পারছেন না। আমার হাত পা কাঁপছিল, গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। আমি বললাম, তাহলে কে গাড়ি চালিয়ে আনলো? কাকা বললেন, আমিও তো তাই ভাবছি, ভূতে তো আর গাড়ি চালাতে পারে না। আমার মনে পড়ে গেল, সাসারাম স্টেশনে লোকটা ওঠা মাত্র আমাদের আলো ধপ করে নিভে গিয়েছিল, কিন্তু কেন? নমস্কার, আপনারা শুনছেন অলীক কাহিনীর কুঞ্জ ছায়া। আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনতে থাকুন ভূতের শ্রেষ্ঠ গল্প থেকে সংগৃহীত লেখক বিমল করের কলমে আজকের গল্প, সেই আশ্চর্য লোকটি। অনেকদিন আগেকার কথা, অন্তত বছর 35। আমার তখন 15-16 বছর বয়স। ঠাকুমা আর ছোট কাকার সঙ্গে কাশী গিয়েছিলাম বেড়াতে। ফেরার সময় এমন একটা কাণ্ড ঘটেছিল যার কোনো অর্থ আমরা কেউই খুঁজে পাইনি, আজও পাই না। কোন গাড়ি, কি তার নাম ছিল, আজ আমার কিছু মনেও নেই। দুপুর নাগাদ আমরা কাশী থেকে মোগলসরাই স্টেশনে এসে রেলে চড়েছিলাম। তখন ওই দিককার রেলের নাম ছিল EIR, মানে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে। এখানকার মতন মাত্র 2টো ক্লাসও ছিল না, ছিল 4টে, ফার্স্ট, সেকেন্ড, ইন্টার, থার্ড। আজকাল রেলের কামরা মানেই যেন একটা ছোটখাটো মেলা, গিজ গিজ করে লোক। তখনকার দিনে এত ভিড় টির কোনো গাড়িতেই থাকতো না, মেল এক্সপ্রেস গাড়িতে তো নয়। আমাদের গাড়িটা বোধ হয় এক্সপ্রেস গাড়ি ছিল, কেননা সব স্টেশনে থামছিল না। দুপুরের শেষ দিকে গাড়িতে উঠেছি, ইন্টার ক্লাস কামরা, জনা 6 যাত্রী আমাদের কামরায়। 2 দিন পরে কালী পুজো, দুর্গাপুজোর পর গিয়েছিলাম আমরা কাশীতে, ফিরছি কালী পুজোর আগে। আসবো ধানবাদ বাবার কাছে নিজেদের বাড়িতে। সাসারাম এসে পৌঁছাতেই সন্ধে হয়ে গেল। তখন ওদিকে শীত পড়তে সবে শুরু করেছে। এসব দিকে পুজোর পরেই শীত এসে যায়। সাসারাম শেরশাহের সমাধি শুনেছি। গাড়ি যখন সাসারামে এসে পৌঁছলো তখন এত অন্ধকার যে আমার চোখে বাইরে কিছু ধরা পড়ল না, এমনকি স্টেশনটাও যেন টিম টিম করছে। সাসারাম থেকে গাড়ি ছাড়ার সময় একজন ভদ্রলোক এসে গাড়িতে উঠলেন। গায়ে লম্বা রেলে কোট, ওভারকোট ধরনের, পরনে রেলের প্যান্ট, গলায় একটা রুমাল জড়ানো, মাথায় বারান্দা মার্কা রেলের টুপি, মাথায় বেশ লম্বা। ভদ্রলোক যখন উঠলেন গাড়িটা তখন ছাড়ছিল। উনি ওঠার সঙ্গে সঙ্গে কামরার আলো দপ করে নিভে গেল। অবশ্য কয়েক মুহূর্ত পরেই আবার আলো জ্বলে উঠল। লোকটিকে ভালো করে দেখাই যাচ্ছে না, টুপিটা এমন করে নামানো যে চোখের তলায় গিয়ে ঠেকেছে। সঙ্গে কোনো মালপত্র নেই, ঝাড়া হাত পা। উনি কামরায় উঠেই এদিক ওদিক তাকিয়ে
সোজা বাঙ্কে উঠে শুয়ে পড়লেন, জুতো সমেত। শুয়ে পড়ে মাথার টুপিটা এমন করে মাথার ওপর চাপা দিলেন, মনে হলো কামরার আলো যেন চোখে না লাগে সেই ব্যবস্থা করে নিলেন। যেটুকু দেখলাম ভদ্রলোককে, বুঝতে পারলাম রেলের লোক আর অ্যাংলো ইন্ডিয়ান। আমার বাবা রেলের চাকুরে, ছেলেবেলা থেকে রেলের লোক দেখতে দেখতে কেমন একটা আন্দাজ হয়ে গিয়েছে। গোমু আর ধানবাদ অজস্র অ্যাংলো ইন্ডিয়ান দেখেছি যারা রেলেই কাজ করে। ভদ্রলোকের কত বয়স তা ঠিক বুঝতে পারিনি, তবে আমার ছোট কাকার থেকে নিশ্চয়ই বড়। গাড়ি চলতে শুরু করলো। একটা বেঞ্চিতে আমার ঠাকুমা, ছোট কাকা আর আমি, আর এক বেঞ্চিতে এক বিহারি ভদ্রলোক শুয়েছিলেন। তিনিও কাশি ফেরত, সঙ্গে বিস্তর মালপত্র। অন্য বেঞ্চিতে এক সাধু বাবা, সঙ্গে তার কোনো মারবাড়ি শিষ্য। সাধু বাবার গায়ে গেরুয়া বস্ত্র এই মাত্র, নয়তো তিনি একেবারে সাধারণ মানুষের মতন হিন্দিতেই কথাবার্তা বলছিলেন, বিড়ি টানছিলেন। আমার কাকা ট্রেনে উঠলেই ঢুলতে শুরু করেন। সন্ধে হয়েছে দেখে কাকাও মাথার উপর বাঙ্কে চড়ে বসলেন। গাড়ি চলতে লাগলো। ঠাকুমা বোধ হয় জপ তপ শুরু করলেন মনে মনে। আমি চুপচাপ একা। বাইরে তাকালেই অন্ধকার আর অন্ধকার। মাঝে মাঝে ইঞ্জিনের ধোঁয়া এসে নাকে লাগছে, কয়লার গুঁড়ো উঠছে, আর থেকে থেকে ধোঁয়ার সঙ্গে আগুনের ফুলকি জোনাকির মতন অন্ধকারে ছিটকে পড়ছে। এইভাবে সোন নদী পেরিয়ে এলাম। কি বড় ব্রিজ! ট্রেন ছুটছে। ছুটতে ছুটতে গয়াও এসে গেল। তখন রাত শেষ হয়ে গিয়েছে। গয়া থেকে গাড়ি ছাড়লো। খাওয়া দাওয়া শেষ আমাদের। কাকা আবার বাঙ্কে উঠে ঘুম লাগালেন। বিহারি ভদ্রলোক খাওয়া শেষ করে ঢেকুর তুলতে লাগলেন, বড় বড়। সাধু বাবা শিষ্য সমেত গয়ায় নেমে গেছেন, নতুন কেউ চড়েনি। সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু একইভাবে শুয়ে আছেন, ঘুমোচ্ছেন নিশ্চয়ই। ট্রেনে রেলের বহু লোকই যাতায়াত করে, এক স্টেশন থেকে অন্য স্টেশনে। কাজকর্মে যায়, কাজ শেষ করে বাড়ি ফেরে। কাজেই ভদ্রলোক সম্পর্কে আমার কোনো কৌতূহল হয়নি। গয়া আর কোডারমার মধ্যে কোডারমার আগে মস্ত জঙ্গল, নাম করা জঙ্গল। বিহারে এত বড় জঙ্গল খুবই কম। লোকে বলে বড়ে গুড়পা গুঝান্ডির জঙ্গল। দিনের বেলাতেও এই জঙ্গলের অর্ধেক জায়গায় রোদ আলো ঢোকে না। রেল লাইন পাতার সময় এই জঙ্গলের আরো ভয়ঙ্কর চেহারা ছিল। রেলের কুলি লাইনের অনেকেই নাকি বাঘটাগের পেটে গিয়েছে এখানে। রেলের দুটো স্টেশনই আছে, গুড়পা আর গুঝান্ডি। এই পাহাড়ি জায়গাটুকুর চড়াই ভাঙতে বাড়তি একটা ইঞ্জিন জুড়তে হয়। একটা ইঞ্জিন গাড়ি টানতে পারে না। আমার ঠিক মনে পড়ছে না কোডারমা থেকে গয়ার দিকে আসার সময় না গয়া থেকে কোডারমা দিকে যাবার সময় দুটো ইঞ্জিন লাগে। যখনই লাগুক তাতে এই গল্পের কোনো ক্ষতি নেই, কেননা তখনকার দিনে বাড়তি ইঞ্জিনটা একবার যেমন যেত, অন্যবার তেমনই ফিরে আসতো, আবার যেত। ডাবল ইঞ্জিন জুড়ে গাড়িটা ছাড়লো। রাতও হয়ে গিয়েছে। জঙ্গলের মুখে ঢুকে বেশ শীত শীত লাগছিল। কাচের জানলাটা বন্ধ করে দিলাম। চারদিকে ঘুটঘুট করছে অন্ধকার। গাছপালা আর অন্ধকার মিশে সে এক এমন জগৎ যা চোখে সওয়া যায় না। তবু গুড়পা গুঝান্ডির আসল জঙ্গল তখনও শুরু হয়নি, যেমন নিবিড় হয় গাছপালা। যেতে যেতে গাড়ি হঠাৎ থেমে গেল। সব রেলগাড়ি মাঝে মাঝে বে জায়গায় থেমে যায়, হয় সিগন্যাল পায় না, না হয় অন্য কোনো
গোলমাল হয়। কেন যে থামে যাত্রীরা তা বুঝতেও পারে না। গাড়িটা থামার পর সামান্য সময় চুপচাপ কেটে গেল। ভাবছি এই ছাড়বে, গাড়ি আর ছাড়ে না। হঠাৎ শুনি ইঞ্জিনের হুইসেল বাজছে তারস্বরে। বাজছে তো বাজছেই। বিহারি ভদ্রলোক জেগেছিলেন। বললেন, লাইনের অত অপর নিশ্চয়ই বাঘ আছে, সরছে না। রেল লাইনের ওপর বাঘ বসে থাকে, ইঞ্জিনের অত জোরালো আলোয় নড়ে না, শব্দতেও নয়। এ আমার জানা ছিল না। আমার কাকাও দেখি বাঁ থেকে নেমে এলেন। ব্যাপারটা কি হচ্ছে বোঝবার জন্য জানালা খুলেছিলাম। দেখি গার্ড সাহেব হাতের সেই লাল সবুজ লণ্ঠন ঝুলিয়ে সামনের ইঞ্জিনের দিকে এগিয়ে চলেছে। তার সঙ্গে আরো দু একজন খালাসি ধরনের লোক, বোধহয় পেছনের ইঞ্জিনের। লাইনের পাশ দিয়েই যাচ্ছে সবাই। আমার মতন আরো অনেকে গলা বাড়াচ্ছে কামরার মধ্যে থেকে। গাড়ির বাইরের দিকে আলো পড়েছে সামান্য, ভেতরের আলো জানলা দিয়ে বাইরে পড়েছিল ঝাপসাভাবে। আমার কাকা আর বিহারি ভদ্রলোক নানা রকম কথা বলতে লাগলেন। ঠাকুমা একটু শুয়েছে। সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু বাঁকে পড়ে পড়ে ঘুমোচ্ছেন, টুপিতে মুখ ঢাকা। গাড়ি আর ছাড়ছে না। ঠিক যে কতক্ষণ কাটলো তাও বুঝতে পারলাম না। শেষে দেখি গাড়ির দরজা খুলে অনেকেই নামতে শুরু করেছেন। নেমে যে যার পা দানিতে দাঁড়িয়ে। নানা রকম গলা শোনা যাচ্ছে। জঙ্গলের মধ্যে কারো সাহস নেই দু পা এগিয়ে কিছু জেনে আসবে। আমার কাকাও দরজা খুলে নিচে নামলেন। আরো কিছুক্ষণ কেটে গেল। কি যে হচ্ছিল তাও বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত বেশ শোরগোল পড়ে গেল। কেমন করে যেন দু চারটি টর্চও বেরিয়ে গেল। লাইনের পাশ দিয়ে আসা যাওয়া করতে লাগলো কেউ কেউ। গার্ড সাহেব শেষ পর্যন্ত ফিরতে লাগলেন। লোকে খবর নিচ্ছে হলো কি। কাকা একটু গিয়েছিলেন। খবর নিয়ে ফিরে এসে শুকনো মুখে বললেন, সামনের ইঞ্জিনের ড্রাইভার মারা গিয়েছে। হঠাৎ নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। ফায়ারম্যানের একজন গাড়ি থামিয়ে দিয়েছে। শুনে আমি চমকে উঠলাম। বিহারি ভদ্রলোক বললেন, হ্যাঁ ভগবান, মানুষ হঠাৎ কেমন করে মারা যায় সে বয়সে বুঝতাম না, এখন বুঝি। তখন বুঝতে পারিনি ড্রাইভারের সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। তখন এসব রোগ নিরোগের কথা শোনাও যেত না। আগে রেল ইঞ্জিনের মধ্যে ড্রাইভারের সঙ্গে কয়লা দেওয়া জন দুয়েক লোক ছাড়াও বোধহয় একজন সাগরেদ থাকতো। ড্রাইভারের এদেরই কেউ গাড়ি থামিয়ে দিয়েছে। ঘন ঘন হুইসেল মেরে বিপদটা জানাচ্ছিল গার্ডকে। এখন কি হবে? ড্রাইভার তো মারা গেল, গাড়ি চালাবে কে? আমরা কি সারা রাতই জঙ্গলে পড়ে থাকবো? ড্রাইভার মারা গেছে এটা কোনো রকমে সারা কামরায় প্রচার হয়ে পড়ল। তারপরই একটা হই হই। বাইরে বড় কেউ নামছে না, পাদানির তলায় দাঁড়িয়ে আছে, গলা বাড়াচ্ছে সবাই। এমন সময় শোনা গেল মৃত ড্রাইভারকে নামিয়ে ব্রেক ভ্যানে তোলা হচ্ছে। গাড়ির মধ্যে তো ফেলে রাখা যায় না। দেখতে দেখতে রাত বেড়েই চলল। আমরা অসহায়ের মতন গাড়িতে বসে আছি। ভাবছি এই জঙ্গলেই সারাটা রাত এভাবে থেকে যেতে হবে কিনা, না জানি কি হবে। গার্ড সাহেবও বেশ চঞ্চল হয়ে পড়েছেন। কতবার যে সামনে দিয়ে যাওয়া আসা করলেন, তাঁরই তো ঝামেলা। এতগুলো যাত্রীর জীবন মরণ যেন তাঁরই হাতে। আরো খানিক বাদে দেখি গার্ড সাহেব প্রত্যেকটি কামরার সামনে দাঁড়িয়ে কি যেন বলে দিচ্ছেন, বোধহয় সাবধান করে দিচ্ছেন। বলছেন,
যে যার কামরায় দরজা বন্ধ করে বসে থাকো, সকাল না হলে কিছু করার উপায় নেই। আমাদের কামরার কাছে এলেন গার্ড সাহেব। আধখোলা দরজা দিয়ে উঠলেন ভেতরে। লম্বা চওড়া চেহারা অ্যাংলো ইন্ডিয়ান গার্ড। বললেন, আপনাদের সারা রাত গাড়িতেই থাকতে হবে, সাবধানে থাকবেন। খুবই দুঃখের কথা, সামনের ইঞ্জিনের ড্রাইভার হঠাৎ মারা গেছেন। গার্ড সাহেব নেমে যাবার একটু পরেই দেখি বাং থেকে সেই অ্যাংলো ভদ্রলোক নেমে গেলেন। টুপি পরলেন এমন একটা যে মুখটা আড়াল হয়ে গেল, ভালো করে দেখতেও পেলাম না মুখটা। ভদ্রলোক কামরা থেকে নেমে গেলেন। তারপর দেখি পাশের কামরা থেকে গার্ড সাহেব নামা মাত্র কি সব কথাবার্তা বলছেন। সামান্য পরে দেখলাম গার্ড সাহেব আর সেই লোকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কাকা বললেন, যে মারা গেছে তার কেউ হবে। বিহারি ভদ্রলোক বললেন, মালুম দোস্ত হ্যায়। ঠাকুমা বললেন, দরজাটা বন্ধ করে দে। আমরা যখন দরজা বন্ধ করে জানালার শাসি ফেলে যে যার শোবার ব্যবস্থা করছি, তখন একেবারে আচমকা ইঞ্জিনের হুইসেল বেজে উঠল, বার 3 টানা টানা। তারপরে গাড়ি আবার নড়ে উঠল। সবাই অবাক। কাকা বললেন, লোকটা নিশ্চয়ই ড্রাইভার। এই লাইনে হরদম রেলের কত লোক যাতায়াত করে। যাক বাবা, বেঁচে গেলাম। কোডারমা তো পৌঁছই, এই জঙ্গলে সারা রাত পড়ে থাকতে হবে নাকি? বিহারি ভদ্রলোক বললেন, রামজি কি কৃপা বাবু। গুরপা গুঝান্ডির জঙ্গল পেরিয়ে আমরা কোডারমা পৌঁছালাম যখন, তখন প্রায় মাঝরাত। স্টেশনে গাড়ি থামল। হঠাৎ শুনি প্ল্যাটফর্মে হই হই। জানলা দরজা খুলে নেমে গেলেন অনেকে। খানিকটা পরে ছুটতে ছুটতে এসে বললেন, সাংঘাতিক কাণ্ড। ওই যে লোকটা আমাদের কামরা থেকে নেমে গাড়ি চালিয়ে নিয়ে এলো, সেই লোকটা যখন গাড়ি চালিয়ে আনছিল, তখন ইঞ্জিনের ফায়ারম্যানরা বয়লারের আলোয় লোকটাকে পুরো দেখতে পেয়েছিল। একেবারে মরা ড্রাইভারের মতো দেখতে। ওটা সেই মরা ড্রাইভারই। গাড়ি থামতেই দুটো ফায়ারম্যান ইঞ্জিন থেকে নেমে পালিয়েছে। লোকটাকেও আর দেখা যাচ্ছে না। বিহারি ভদ্রলোক বললেন, হায় রাম, বলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমি বললুম, আর গার্ড সাহেব? কাকা বললে, গার্ড সাহেব ব্রেক ভ্যান খুলে ডেড বডি নামাবার সময় মাথা ঘুরে পড়ে গেছেন। বলছেন মরা ড্রাইভার আর জ্যান্ত ড্রাইভার কে যে সত্যি আর কে মিথ্যে তিনি বুঝতে পারছেন না। আমার হাত পা কাঁপছিল, গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। আমি বললাম, তাহলে কে গাড়ি চালিয়ে আনলো? কাকা বললেন, আমিও তো তাই ভাবছি। ভূতে তো আর গাড়ি চালাতে পারে না, কিন্তু ফায়ারম্যানরাই বা কেন পালাবে? লোকটাই বা কেন উধাও হবে? আশ্চর্য। আমার মনে পড়ে গেল, সাসারাম স্টেশনে লোকটা ওঠা মাত্র আমাদের আলো ধপ করে নিভে গিয়েছিল। কিন্তু কেন?